Dear students, this is MB Monul Islam, Senior Assistant English Teacher, Kumila Modern High School. I hope you are hale and hearty by the grace of Almighty Allah. In the COVID-19 situation, our headmaster has taken initiatives to conduct our classes online. As a part of this, today I am going to discuss about how to change the speech. Today my topic is how to change the passage narration. In your earlier classes in class 6 and 7, you have learned how to change the data sentence, but today I am going to discuss how to change the passage into indirect narration. So for your better understanding, I would like to discuss my class in Bangla. Look at the blackboard. Look at the board. There is a passage, and what does the passage says? Good morning. Can I help you? Said the manager. Yes, I was told to come over here to get a parking sticker. Is this right place? Said the lady. Yes, it is. What's the registration number of your car? Said the manager. Okay, here for তোমরা যদি কোন প্যাসেজকে ইনডাইরেক্ট নেশন করতে যাও, তার প্রথম কাজ হচ্ছে দুই কার মধ্যে কথা হচ্ছে এখানে কে বক্তা এবং কে শ্রোতা, প্রথমে এই দুইটা অংশ বের করে নাও। যদি তুমি বক্তা এবং শ্রোতা যদি বের করতে না পারো, তুমি প্যাসেজ নেশন করলে অর্থটা হয়তো ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাই প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা স্পিচ থেকে কে বক্তা এবং কে শ্রোতা এটা বের করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবা, একটা সেন্টেন্সকে যখন ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হবে, আমার 3 জায়গায় পরিবর্তন। প্রথম পরিবর্তনটা হচ্ছে রিপোর্টিং ভার্বে। এটা তোমরা রিপোর্টিং ভার্ব কি পূর্বের ক্লাসগুলোতে জেনেছো, রিপোর্টিং ভার্ব পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তনটা হচ্ছে যে একটা কমা অথবা ইনভার্টেড কমা থাকে, তা উঠিয়ে সেই জায়গায় কানেক্ট করার জন্য, অর্থাৎ রিপোর্টেড স্পিচটাকে কানেক্ট করার জন্য এই জায়গায় একটা কানেক্টর ব্যবহার করতে হবে। সেইটাও তোমরা পূর্বের ক্লাসগুলোতে জেনেছো কোন সেন্টেন্সে কোন ধরনের কানেক্টর ব্যবহার করা হয়। তারপরেও আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি যে যদি স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অপটেটিভ সেন্টেন্স হয় কিংবা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, সেই ক্ষেত্রে দ্যাট বসে। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন কানেক্টর অ্যাফার্মেটিভ হলে টু আর নেগেটিভ হলে নট টু বসে। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং এটা যদি ডাব্লিউএস কোশ্চেন না হয় তখন ইফ অথবা ওয়েদার বসে। আর যদি এটা ডাব্লিউএস কোশ্চেন হয় তাহলে যে ইন্টারোগেটিভ প্রনাউনটা থাকবে সেন্টেন্সের শুরুতে সেটাই কানেক্টর হিসেবে কাজ করবে। তাহলে এগুলো হচ্ছে আমার কানেক্টর কিভাবে তোমরা কি ব্যবহার করবা। আরেকটা ব্যতিক্রম হচ্ছে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে টু অথবা নট টু ব্যবহার করা হয়, কিন্তু লেট দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শুরু হয় সেক্ষেত্রে তোমাকে দ্যাট কানেক্টর হিসেবে ব্যবহার করতে হবে। তো আমি এখন এই টেকনিকটা দেখাচ্ছি আমি কিভাবে এটাকে ইনডাইরেক্ট নেশনে পরিণত করব। প্রথম সেন্টেন্সটা দেখো, প্রথমে সাধারণত অন্যান্য সেন্টেন্সগুলোতে রিপোর্টিং ভার্বটা আগে দেওয়া থাকে, কিন্তু এইখানে রিপোর্টিং ভার্বটা পরে দেওয়া আছে। গুড মর্নিং, ক্যান আই হেল্প ইউ, সেড দ্য ম্যানেজার। আমি এই স্পিচটা যদি চিন্তা করি, এখন একটা স্পিচ কি যেখানে ইনভার্টেড কমা শুরু হবে সেখান থেকে একটা স্পিচ শুরু, আর ইনভার্টেড কমা যেখানে যে শেষ হবে সেইখানে যতটা সেন্টেন্সে থাকুক কেন পুরোটা হচ্ছে একটা স্পিচ। অর্থাৎ এই স্পিচটার বক্তা শুধু একজনই, এখানে ম্যানেজার কথাটা বলতেছে। তাহলে এই সম্পূর্ণ গুড মর্নিং ক্যান আই হেল্প ইউ এই পর্যন্ত স্পিচটার বক্তা হচ্ছে ম্যানেজার। এখন আমি এখানে কার সাথে কথা বলছি এই বাক্যটার মধ্যে কিন্তু আমি পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত আমি বক্তা এবং শ্রোতা আইডেন্টিফাই করতে না পারবো ততক্ষণ কিন্তু করলে আমার অর্থ ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে শ্রোতা বের করার জন্য আমি পরবর্তী সেন্টেন্সটা পড়তেছি। Yes, I was told to come over here to get a parking sticker. Is this the right place? এই স্পিচটার পরে দেওয়া আছে said the lady। তাহলে দেখা যাচ্ছে পূর্বের সেন্টেন্সটা বলেছে ম্যানেজার, পরবর্তী সেন্টেন্সটা বলেছে লেডি। তাহলে পূর্বের সেন্টেন্সের বক্তা ম্যানেজার, শ্রোতা the lady, আর নিচের স্পিচটার বক্তা হচ্ছে লেডি আর শ্রোতা হচ্ছে ম্যানেজার। তাহলে প্রথম সেন্টেন্সটাতে আমি কি করে শুরু করব। প্রথম যখন তোমরা দেখবা যে বড় সেন্টেন্স আর ছোট সেন্টেন্সের পার্থক্য কিন্তু একই, পরিবর্তনের
পার্থক্য হচ্ছে, তোমাকে আমি বাস্তব উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তুমি যদি একটা সিঁড়ি চলতে পারো, উঠতে পারো, তাহলে তুমি 10টা সিঁড়িও একটা একটা করে উঠতে পারবা। তদ্রূপ এরকম একটা স্পিচ যদি তুমি করতে পারো, স্পিচ যতটাই থাকুক না কেন, প্রত্যেকটা স্পিচ কিন্তু তুমি খুব সহজেই করতে পারবা। তাও তোমাকে আগে বেসিক বিষয়টা জানতে হবে যে কীভাবে আমি শুরু করবো। তাহলে প্রথম স্পিচটার মধ্যে প্রথম আছে গুড মর্নিং। আমি এই অংশটা নিয়ে চিন্তা করবো। গুড মর্নিং কে বোঝা যাচ্ছে, কাকে গুড মর্নিং? যেতে ম্যানেজার বলছে, লেডি শুনছে, তাহলে ম্যানেজার লেডিকে গুড মর্নিং জানাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো কিভাবে, দ্য ম্যানেজার, প্রথম বাক্যটা আমি দেখতেছি, দ্য ম্যানেজার উইশড দ্য লেডি, বক্তা এবং শ্রোতা চলে আসছে একসাথে। যদিও প্রথম বাক্যে বক্তা শ্রোতা নয়, বক্তা ছিল, কিন্তু আমি ইনডাইরেক্ট করার সময় বক্তা শ্রোতা একসাথে নিয়ে আসলাম, কারণ পরবর্তী সেন্টেন্সে দেখা যাচ্ছে শ্রোতা না থাকলেও আমি অর্থটা খুব সহজে বোঝাতে পারবো যে কে বলছে, কে শুনতেছে। দি ম্যানেজার উইশ দ্য লেডি গুড মর্নিং, এটা বিশেষ একটা রোলস। গুড মর্নিং যখন কোনো কিছু অভিবাদন বা মঙ্গল কামনা করা হয়, তখন শুধু বার্বটাকেই আমরা ইনডাইরেক্ট করলে হবে। তাহলে দি ম্যানেজার উইশ দ্য লেডি গুড মর্নিং, অথবা আমি আবার এটার অন্যভাবে লিখতে পারি, দ্য ম্যানেজার উইশড গুড মর্নিং টু দ্য লেডি। লেডি যদি পরে নেই, আমরা টু দ্য লেডি দেখাবো। তো এটাই যে কোনো একটা তুমি ফলো করতে পারো। দি ম্যানেজার উইশড দ্য লেডি গুড মর্নিং। স্পিচটা কিন্তু শেষ হয় নাই, এখানে একটা কমা। এই স্পিচটার মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে একটা হচ্ছে অপটেটিভ আর একটা হচ্ছে ইন্টারগেটিভ। অপটেটিভের জন্য আমরা রিপোর্টিং ভার্বে উইশ ব্যবহার করলাম। তারপর যেহেতু স্পিচ শেষ হয় নাই, এই বক্তা একই রয়েছে, শ্রোতা একই রয়েছে, তাহলে আমরা নতুন করে আবার লিখতে পারি ম্যানেজার এগেইন আস্কড, এভাবেও লিখতে পারি। কিন্তু যেহেতু একই স্পিচের অংশ, আমরা বারবার বক্তা শ্রোতাটাকে না এনে শুধুমাত্র রিপোর্টিং ভার্বটা লিখে আমরা করতে পারি, অ্যান্ড আস্কড। কারণ হচ্ছে আস্কড কেন লিখলাম, এই যে ক্যান আই হেল্প ইউ, ইন্টারগেটিভ, ইন্টারগেটিভের জন্য রিপোর্টিং ভার্ব হচ্ছে আস্কড। অ্যান্ড আস্কড কাকে জিজ্ঞেস করছে, লেডিকে, এটা আমার বলার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড আস্কড, তারপর এই অংশটা যখন যোগ করবো, রিপোর্টিং ভার্ব হইছে, দ্বিতীয় পরিবর্তন হচ্ছে ইফ, কানেক্টর আসবে। অ্যান্ড আস্কড, ইফ এর পরে ইন্টারগেটিভ সেন্টেন্স হোক, আগে যে সেন্টেন্স হোক, ইনডাইরেক্ট অ্যাকশন সবসময় হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার প্রথমে আসবে বাক্যের সাবজেক্ট। এই সাবজেক্টটা কি? আই বুঝাবে কাকে? এখানে দেখবা এই সেন্টেন্সটাতে বক্তাকে, ফার্স্ট পারসন সবসময় বক্তাকে, সেকেন্ড পারসনটা বুঝাবে সবসময় শ্রোতাকে। তাহলে এই বাক্যটাতে আমরা লক্ষ্য করি বক্তাটা হচ্ছে দি ম্যানেজার, তাহলে আইটা বুঝাবে দি ম্যানেজারের জন্য আমরা ব্যবহার করব হি। দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর নাউন হিসেবে আমরা হি ব্যবহার করছি। হি কেন ব্যবহার করা হলো এগুলো তোমরা আগেই নিশ্চয়ই জানো, তাই এই জন্য আমি আর এই ব্যাখ্যাতে যাচ্ছি না। তাহলে ইফ হির পরে ক্যান প্রশ্ন করার জন্য অধীরের ভাবটা চলে আসছে আগে, এখন চলে যাবে সাবজেক্টের পরে। ক্যান পরিবর্তন হইয়া কুড হবে, কারণ প্রেজেন্ট টেন্সগুলো পাস্ট টেন্সের অনুরূপ টেন্সে পরিণত হবে। তাহলে হি ক্যান আই পরিবর্তন হলো ইফ হি কুড। মডাল ভার্ব চেঞ্জ হলে মূল ভার্ব চেঞ্জ হবে না। হেল্প, ইউটা বলছে এই যে শ্রোতাকে, এই শ্রোতার জন্য আর। তার প্রথম বাক্যটা লক্ষ্য করে একটু যে কিভাবে আমি পরিবর্তনটা করলাম, যে প্রথম বক্তাতে শ্রোতা না থাকলেও আমি শ্রোতাটা নিয়ে আসছি, আর প্রত্যেকটা সেন্টেন্স অংশটি যোগ করার জন্য রিপোর্টিং ভার্ব লাগছে। প্রত্যেক এই গুড মর্নিং এর জন্য রিপোর্টিং ভার্ব উইশ আনলাম, আর ক্যান আই হেল্প এর জন্য রিপোর্টিং ভার্ব আনলাম আস্কড, তারপর কানেক্টর এখানে আমরা নিয়ে আসছি। তাহলে এখন এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু আর তোমার কোনো কাজ নাই। তাহলে এই সেন্টেন্সটা তোমার হয়ে গেল। এখন আমি যখন এই সেন্টেন্সটা শেষ করব, আমি পরবর্তী সেন্টেন্সটা, পূর্ববর্তী সেন্টেন্সটা আমার আর কোনো কাজে আসবে না। এটা দিকে আমি লক্ষ্য না করলে, না রাখতেও পারি। লক্ষ্য রাখলেই আমার অর্থটা একটু ঝামেলা হয়ে যাবে, তা আমার ওইখান দিকে তাকানোর দরকার নেই। এখন ওইটা শেষ। এখন আমি নতুন স্পিচ কি আছে এখানে, ইয়েস আই ওয়াজ টোল্ড টু কাম ওভার হিয়ার টু গেট এ পার্কিং স্টিকার। এই সেন্টেন্সে কিন্তু স্পিচ শেষ হয় না। এই স্পিচটার মধ্যে আরেকটা সেন্টেন্স আছে, ইজ দিস দি রাইট প্লেস। তাহলে দুইটা সেন্টেন্স মিলে এই স্পিচটা গঠিত হয়েছে। আর এই স্পিচটা বক্তাকে, আগেরটা ম্যানেজার বলছে, লেডি শুনছে, আর এখন লেডি বলতেছে যেহেতু, তাহলে শুনবে ম্যানেজার। তাহলে বক্তা যখন চেঞ্জ হবে, তখন আমরা কিছু কানেক্টর, বাক্সার সৌন্দর্যের কারণে কিছু কানেক্টর ব্যবহার করতে পারি। কানেক্টরটা হচ্ছে একটা অর্নামেন্টের মতো। মনে করো একটা মেয়েকে যদি বিয়ে দেওয়া হয়,
কাউকে অর্নামেন্ট বেশি দেয়, কাউকে অর্নামেন্ট কম দেয়, কেউ আবার অর্নামেন্ট ছাড়াও বিয়ে করে। সেই ক্ষেত্রে কিন্তু অর্নামেন্ট কিন্তু বিয়ে করার জন্য অপরিহার্য অংশ না, জাস্ট একটা সৌন্দর্যের জন্য। তদ্রূপ আমরা যখন বর্ণনা করব ভাষাগত সৌন্দর্যের জন্য কিছু কানেক্টর আমরা ব্যবহার করব। এটা নির্দিষ্ট না যে আমাকে এটাই ব্যবহার করতে হবে। তো আমি তোমাদেরকে একটা ওয়েতে চালিয়ে যাচ্ছি, একটা ওয়েতে করতে বলতেছি, তোমরা এটা করলে পারো। ইচ্ছা করলে তোমরা তোমাদের মতো কানেক্টর ব্যবহার, যদি অর্থ বুঝে থাকো তোমাদের মতো তোমরা ব্যবহার করবে। যেমন বক্তা চেঞ্জ হলে আমি কি ব্যবহার করবো, আমি নিচের থেকে এখন উপরে লিখি, নিচের অংশটা উপরে লিখি, যেহেতু জায়গা নেই নিচে উপরে লিখি। দ্বিতীয় স্পিচটা আমরা শুরু করবো এখান থেকে। নেক্সট কে বলছে রিপোর্টিং ভার্ব লিখতে হবে, দ্য লেডি। ইয়েস, প্রশ্নের উত্তরে যখন কোনো কিছু বলা হয় তখন আমরা জানি আনসার অথবা রিপ্লাই। দ্য লেডি রিপ্লাইড ইয়েস এর জন্য ইন দ্য অ্যাফার্মেটিভ, আর মুভ হইলে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে এই যে দ্য নেক্সট দ্য লেডি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এখানে কিন্তু আমার শ্রোতা লেখার প্রয়োজন নাই, যেহেতু আমি পূর্ববর্তী সেন্টেন্সে লিখে ফেলছি বক্তা শ্রোতা। তাহলে এখন যদি আমি বক্তা বলি তাহলে আমি অটোমেটিকলি বুঝে যাবো, উল্লেখ না থাকলেও আমি বুঝে যাবো এটা কে শ্রোতা। এই জন্য প্রথম সেন্টেন্সে বক্তা এবং শ্রোতা দুটাকে নিয়ে আসলে অর্থটার কোনো ঝামেলা হবে না। তাহলে লেডি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এই শুধু ইয়েস এর জন্য। এখন ইয়েস এর পর কমার কাজ হচ্ছে পৃথক করা, কিন্তু কানেক্টরের কাজ হচ্ছে যুক্ত করা। এই কমা ওঠানো যাবে না, এখানে আমরা কানেক্টর ব্যবহার করব নতুন, কারণ বক্তা শ্রোতা একই রয়েছে। আই ওয়াজ টোল্ড টু কাম ওভার টু গেট এ পার্কিং, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব আমরা লিখবো একই সেন্টেন্স, এন্ড টোল্ড অথবা এন্ড অ্যাডেড অথবা এন্ড অলসো টোল্ড, ফার্দার অ্যাডেড, ফার্দার টোল্ড, এটা কোনো ফ্যাক্টর না, যে যেভাবে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব টোল্ড ব্যবহার করছি বা অ্যাডেড ব্যবহার করছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাডও ব্যবহার করতে পারি। এন্ড টোল্ড রিপোর্টিং ভার্ব এলো, তারপর যুক্ত করতে আমরা লাগবে কানেক্টর দ্যাট। তাহলে এই যে এখন কোথায় দ্যাট আসছে, দ্যাটের পরে এখন কি হবে, আই ওয়াজ টোল্ড, ইয়েস পর্যন্ত হয়ে গেল। এখন এর যোগ করার জন্য দ্যাট করছে, এখন এটা কি যোগ করবো, আই, ফার্স্ট পারসন। তাহলে বোঝাবে কি এই বক্তার সেন্টেন্স স্পিকারকে দি লেডি, আয়ের জন্য পরিবর্তন হবে শি। ওয়াজ পাস্ট ইনডিফিনিট, পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট। আমরা জানি পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে হ্যাড বসে, আর যে মূল ভার্বটা থাকবে এটার পাস্ট পার্টিসিপল বিন। তাহলে ওয়াজ পরিবর্তন হয়ে গেল হ্যাড বিন। হ্যাড বিন কেন হয়েছে, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, বিন হচ্ছে ওয়াজ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আই হ্যাড বিন টোল্ড, যেহেতু অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়েছে মূল ভার্বের পরিবর্তন প্রয়োজন, আই হ্যাড বিন টোল্ড টু I was told to come over there here. Now I was told here there, or there here. I was told to come over here. I was told to come over here. এরপরে বাক্যটা দেখো, তাহলে আমার যেই সেন্টেন্সটা যে ওয়ার্ডটা লেখা আছে এটা কিন্তু আমার কাজ আসতেছে না, শুধু পরবর্তী সেন্টেন্সটা দেখি। টু গেট এ, এটা পরিবর্তন হবে না, নিচের অংশটা দেখে গেট পরিবর্তন হবে না, এ পরিবর্তন হবে না, পার্কিং পরিবর্তন হবে না, স্টিকার পরিবর্তন হবে না, শুধু পরিবর্তনযোগ্য যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো আমি শুধু বসলাম। তাহলে she had been told to come over, sorry here থাকলে there থাকলে there হয়ে যাবে, told over there to get a parking stick। তাহলে এই বাক্যটা শেষ, এই বাক্যটা শেষ হয়েছে, কিন্তু স্পিচ কিন্তু শেষ হয় নাই, বক্তা কিন্তু সেই রয়েছে, শ্রোতাও কিন্তু সেই রয়েছে। তাহলে দেখো পূর্ববর্তী একটা সেন্টেন্স কিন্তু আমরা এন দ্বারা যোগ করছি, এখন আবার এন দ্বারা যোগ করলে বাক্যটা রিপিটিশনের কারণে সুন্দর হবে না। তাহলে আমি নতুন করে আবার রিপোর্টিং ভার্বটা লিখতে যে বক্তা শ্রোতা রাখবো, তো বক্তাটাকে দ্য লেডি, একবার যেহেতু লিখছি যে নাউন, এই নাউনের জন্য আমরা এখন নাউন না লিখে আমরা প্রনাউন করতে পারি। শি অলসো, এরপর সেন্টেন্সটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এই জন্য আস্কড, শি অলসো আস্কড। তারপর কানেক্টর বসবে কি ইফ, সরি ইফ
দিস ইজ দিস অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আগে অক্সিলারি ভার্ব তারপর হচ্ছে নাম সাবজেক্টটা, কিন্তু যখন ইন্টারেক্ট করব তখন দিসটা আগে চলে আসবে। ইজ দিস থাকলে পরিবর্তন হয়ে যাবে দ্যাট, ইজ থাকলে পরিবর্তন হবে ওয়াজ, তাহলে ইজ দিস পরিবর্তন হলো দ্যাট ওয়াজ। শি অলসো আস্কড ইফ দ্যাট ওয়াজ দ্য রাইট প্লেস, পরিবর্তনযোগ্য ওয়ার্ড না, ইফ ইট ওয়াজ দ্য রাইট প্লেস। ওকে, তাহলে আমার এই বাক্যটা এই স্পিচটাও শেষ হয়ে গেছে। দেখ একটা জিনিস লক্ষ্য করছো, যখন আমরা এই সেন্টেন্সগুলো পরিবর্তন করছি তখন কিন্তু পূর্ববর্তী সেন্টেন্সে কি ছিল এটা আমার দেখার প্রয়োজন হয়নি, এবং পরবর্তী সেন্টেন্সে কি আছে সেটাও আমার কোনো দেখার প্রয়োজন হয় না। তাহলে দুইটা স্পিচ হয়েছে, এখন তৃতীয় স্পিচটা আমি আসি। ইয়েস ইট ইজ, হোয়াট ইজ দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ ইউর কার, সেই দ্য ম্যানেজার। এখানে অলরেডি বক্তার দেওয়া আছে, বক্তার না দেওয়া থাকলেও কিন্তু আমি পূর্ববর্তী সেন্টেন্স থেকে বুঝতে পারতাম যে এর আগেটা লেডি বলছে, এবারটা ম্যানেজার বলছে। যদি দেওয়া নাও থাকতো, কিন্তু এখানে ম্যানেজার দেওয়া আছে। তাহলে এখানে শেষ দিয়ে সেই পূর্ববর্তী বক্তা প্রশ্ন দিয়ে শেষ করছে, এবং পরবর্তী বক্তা আবার ইএস দ্বারা তার উত্তর দেওয়া শুরু করছে। ইএস এর জন্য আমরা কি বল দেখছি উপরে, রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। তো সেই ক্ষেত্রে লিখতে একবার যেহেতু নেক্সট ব্যবহার করছি, আমরা ব্যবহার করবো আবার দেন, অর্থাৎ তারপর দ্য ম্যানেজার, তাহলে ইএস এর জন্য রিপোর্টিং ভার্ব আসবে আনসার্ড, অথবা আমি উপরে রিপ্লাই ব্যবহার করছি, এবার আনসার্ড ব্যবহার, একই কথা, আনসার্ডও ব্যবহার করতে পারো, রিপ্লাইও ব্যবহার করতে পারো। আনসার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ, শুধু ইয়েস এর জন্য, এই যে ইয়েস শেষ, ইয়েস এর জন্য পর্যন্ত লিখলাম আনসার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ। বুঝছো সবাই? যদি প্রশ্নের উত্তরে ইয়েস বলি, রিপ্লাই আনসার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি নো বলি প্রশ্নের উত্তরে, তখন আমরা লিখবো আনসার্ড ইন দ্য নেগেটিভ। তো ইয়েস এর জন্য আমরা আনসার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ, এরপরে কমার পরে দেখো ইয়েস ইট ইজ, তাহলে ইট ইজ কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এন্ড অ্যাসার্টিভ সেন্টেন্স উপরে এন্ড যেহেতু বলছি এক দ্বিতীয় হইলে এন্ড অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন হবে এন্ড টোল্ড দ্যাট ইট ইজ মানে ইট ওয়াজ। তার বাক্য কিন্তু শেষ হয় নাই, এরপরও আছে হোয়াট ইজ দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ ইউর কার। এখানে কিন্তু আবার সে প্রশ্ন করছে, তাহলে এখানে যেহেতু আমরা এন্ড দ্বারা যোগ করছি, আগের সেন্টেন্সের মতো আবার আমরা এন্ড দ্বারা যোগ করবো না, তখন আমরা আবার বলবো হি again asked, he again asked, কারণ এটা যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর কানেক্টর যেহেতু এটা ডাবলস কোশ্চেন না, কারণ এখানে হোয়াট আছে, তাহলে ইন্টারগেটিভ প্রোনাউনটাই কানেক্টরের কাজ করবে, তাহলে নতুন করে আর কোনো কানেক্টরের কাজ লাগবে না। হোয়াট ইজ মানে হোয়াট ওয়াজ, না সরি, হোয়াটের পরে ইজ অক্সিলারি ভার্ব, তাহলে এরপরে দি রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে অফ হার কার, এই পুরোটাই সাবজেক্ট। হোয়াট দ্য রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, what the registration number of your car, the same person, তাহলে her car, what the registration number of her car, ইজ পরিবর্তনের সবার শেষে যাবে ওয়াজ। এই যে এই জায়গায় এই ওয়াজটা লিখতে অনেক ভালো ভালো স্টুডেন্টরা একটু ভুল করে ফেলে, তার কারণ কেন হয় এটা তারা হয়তো অনেকে বোঝে না, বা সামনে ওয়ার্ডটা আসে দেখে এটা তারা লিখে ফেলে। তাহলে আমরা কি পেলাম, হি অ্যাগেইন আস্কড হোয়াট দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ হার কার, এটা সাবজেক্ট, আর ইজটা পরিবর্তনের সাবজেক্টের পরে ওয়াজ আকারে বসছে। তাহলে এটা হচ্ছে আমার আজকে পরিবর্তন হলো। তাহলে এখন তোমরা লক্ষ্য করো কোথায় কোথায় পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা সেন্টেন্স পিস পরিবর্তন করতে আমাকে 3 জায়গায় পরিবর্তন করতে হয়েছে। প্রথম পরিবর্তনটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, দ্বিতীয় পরিবর্তনটা হচ্ছে রিপোর্টিং ভার্বটাকে রিপোর্টিং স্পিচের সাথে কানেক্ট করার জন্য একটা কানেক্টর ব্যবহার করতে হয়। তার কানেক্টরগুলো বিভিন্ন সেন্টেন্সের উপর নির্ভর করে বিভিন্ন রকম হয়ে থাকে। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমি কানেক্টর ব্যবহার করছি দ্যাট। সাধারণত এখানে 2 ধরনের সেন্টেন্স আছে, দ্যাট
আরেকটা আছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের জন্য ব্যবহার করছি আমরা ইফ, অথবা যদি ডাব্লিউএস কোশ্চেন হয় তখন কানেক্টরের প্রয়োজন হয় না। আর এইভাবেই আমরা 3 জায়গায় পরিবর্তন করবো। রিপোর্টিং ভার্ব পরিবর্তন, কানেক্টর ব্যবহার করব, তারপর রিপোর্টেড স্পিচের যে পরিবর্তনগুলো আমরা আগে করেছি সেই নিয়ম অনুযায়ী আমরা অ্যাডভার্ব পরিবর্তন করছি, টেন্স পরিবর্তন করছি, পার্সনগুলো পরিবর্তন করছি। তা আশা করি তোমরা যদি এই বিষয়গুলো যদি একটু খেয়াল করো, বাড়িতে আরও কিছু এক্সারসাইজ যদি করো, তাহলে বিষয়গুলোতে কোন জায়গায় পরিবর্তন হবে সেই পরিবর্তনগুলো তোমরা বুঝতে পারবে। আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে পরবর্তী ক্লাসে আমি আরও আলোচনা করবো, সেই দিকে নজর রাখবা এবং যে যে বিষয়গুলো তোমরা বুঝবে না সেই বিষয়গুলো নিয়ে আমাকে প্রশ্ন করবে এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা এই লকডাউনে আমাদের ক্লাসগুলো দেখবে এবং নিয়মিত ক্লাসগুলোর প্রতি কমেন্ট করবে, তাহলে আমরাও উৎসাহিত হব তোমার নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হওয়ার জন্য। আর তোমরা ঘর থেকে বের হবে না, ঘরে বসে থাকবে, কারণ এই পরিস্থিতি মোকাবেলা করে আমাদেরকে বেঁচে থাকতে আমরা হয়তো আবার সরাসরি আমরা ক্লাস নিতে পারবো। প্রত্যেকের প্রতি আমি শুভকামনা জানিয়ে